where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকেই আমার শুভেচ্ছা নেবে। আমি শ্রী প্রবীর কুমার রায়, মালদা জেলা স্কুলের রসায়নের সহশিক্ষক। গত দুটো ক্লাসে তোমাদের জটিল যোগের কিছু বিষয় পড়িয়েছি। আজকে তোমাদের জটিল যোগের আরও কিছু অংশ পড়াবো। এর আগের দিন তোমাদের যেটা পড়িয়েছিলাম সেটা লিগ্যান্ডের কিছু নাম, গঠন, জটিল যৌগ, দ্বৈত যৌগ ইত্যাদি। আজকে তোমাদের পড়াবো আমি প্রথমেই এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। এফেক্টিভ অ্যাটমিক নাম্বার, কার্যকারী পারমাণবিক সংখ্যা বলতে কী বুঝি? এটা জটিল যৌগে ধাতব পরমাণু বা আয়নের চারপাশে মোট ইলেকট্রনের সংখ্যাকে ওই পরমাণুর বা আয়নের কার্যকরী পারমাণবিক সংখ্যা বলে। এটাকে অনেক সময় বলা হয় 18 ইলেকট্রন রুল। 18 ইলেকট্রন রুল বলা হয়। এই তত্ত্বটি দেন সিজুইক। জটিল যোগের স্থায়িত্ব ব্যাখ্যা করার জন্য এই তত্ত্বটি দেন। এই কার্যকরী পারমাণবিক সংখ্যা একটা জটিল যোগে কীভাবে নির্ণয় করা হয় তা দেখো তোমরা। ধরো FeCl6 পটাশিয়াম ফেরোসানাইট, এই যে ধাতব আয়ন আছে এখানে, এর কার্যকরী পারমাণবিক সংখ্যা কত হবে আমরা নির্ণয় করব। আয়রন, এর অ্যাটমিক নাম্বার 26। এখানে আয়রনের জারণ সংখ্যা 2 আছে, 2। তাহলে ফেরাস আয়নে মোট ইলেকট্রন সংখ্যা কত হলো? 26 থেকে 2 বিয়োগ করলে দাঁড়াবে 24। এখানে মনোডেন্টের লিগ্যান্ড আছে 6টি। প্রত্যেকটি মনোডেন্টের লিগ্যান্ড 2টি করে ইলেকট্রন অসংযোগ বন্ধন দ্বারা ধাতুর সঙ্গে বা ধাতুর পরমাণুর সঙ্গে যুক্ত থাকে। তাহলে 6টা কোঅর্ডিনেশন নাম্বার, অর্থাৎ আয়রনের যতগুলো কোঅর্ডিনেশন নাম্বার ইন্টু 2, বা কোনো ধাতু পরমাণু বা আয়নের যা কোঅর্ডিনেশন সংখ্যা ইন্টু 2, এতগুলি ইলেকট্রন। অর্থাৎ এখানে 6টি CN-এর জন্য মোট ইলেকট্রন লাগবে 6 × 2 12টি। তাহলে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার আয়রন ফেরাস আয়নের কত হবে? 24 + 12 36। এই 36 অ্যাটমিক নাম্বার ক্রিপ্টনের অ্যাটমিক নাম্বার, অর্থাৎ কার্যকরী পারমাণবিক সংখ্যা নিকটতম নিঃস্ব গ্যাস বা পরবর্তী নিঃস্ব গ্যাসের বিন্যাসের মতো লাভ করার চেষ্টা করে। আরেকটি ক্যালকুলেশন করছি, দেখো। CONH3 3+। কোবাল্টের অ্যাটমিক নাম্বার 27। কোবাল্টিক আয়ন, এখানে জনসংখ্যা 3। তাহলে
মোট ইলেকট্রন সংখ্যা কত হবে? 27 বিয়োগ 3, 24। প্রত্যেকটি অ্যামোনিয়া 2 টুকরো ইলেকট্রন কোবাল্টিক আয়নকে অসমযোজী বন্ধনের মাধ্যমে দান করে। তাহলে অ্যামোনিয়া 6টা, 6 × 2 12। তাহলে কোবাল্টিক আয়নের এফেক্টিভ অ্যাটমিক নাম্বার 24 + 12, 36। এই এফেক্টিভ অ্যাটমিক নাম্বার জটিল যৌগের স্থায়িত্ব ব্যাখ্যা করার জন্য এই রুলটি দেওয়া হয়েছিল, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এই 36 হতেও পারে, নাও হতে পারে, বা এর কাছাকাছি হতে পারে। কাদের ক্ষেত্রে? যাদের 3D ব্লক, 3D এলিমেন্টের ক্ষেত্রে 36 বা তার কাছাকাছি। 35ও হয় অনেক সময়, 36ও হয়। এই এফেক্টিভ অ্যাটমিক নাম্বার থেকে লিগ্যান্ডের সংখ্যা নির্ণয় করা যায়। ধরি নিকেল টেট্রাকার্বনিলে আমাদের চার্জ যেটা জানি সেটা আমাদের জানা নেই, মনে করে X। কিন্তু নিকেল পরমাণুর কার্যকরী পারমাণবিক সংখ্যা 36। তাহলে নিকেলে অ্যাটমিক নাম্বার 28। তাহলে 28 + X × 2, একটা কার্বনিল 2 টুকরো ইলেকট্রন শেয়ার করে। তাহলে মোট কতগুলি হলো? 28 + 2X। তাহলে 28 + 2X = 36। তাহলে 2X = 8, X = 4। তাহলে নিকেল কার্বনিল যৌগে কার্বনিলের সংখ্যা হচ্ছে 4। এইভাবে করেও নির্ণয় করা যায়। তাহলে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার থেকে আমরা লিগ্যান্ডের সংখ্যা নির্ণয় করতে পারি। এটাকে অনেক সময় 18 ইলেকট্রন রুল বলা হয়। এবার আমরা নমেনক্লেচার শিখব। নমেনক্লেচার অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। নমেনক্লেচার অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। নামকরণ 2005 সালে IUPAC অনুসারে 2005 সালে IUPAC এই নামকরণটা আমরা শিখব জটিল যৌগের 2005 সাল অনুযায়ী। কতগুলো নিয়মকানুন মানতে হবে তোমার এই নমেনক্লেচার করার সময়। কিছু নিয়ম আছে। প্রথমে ধরো একটা যৌগ লিখলাম, পটাশিয়াম ফেরোসায়ানাইড লিখলাম। তাহলে এটা হচ্ছে জটিল অংশ, এটা সরল আয়ন, এটা জটিল আয়ন, এটা সরল আয়ন। এখানে এই ধাতব আয়নটি আছে অ্যানায়ন অংশে। আবার আর একটা যৌগ লিখছি, কোবাল্টের যে জটিল আয়ন, এই কোবাল্ট ক্যাটায়ন অংশে আছে, আর অ্যানায়ন অংশের সরল আয়ন আছে, সিম্পল আয়ন যেটা।
আর এক প্রকার লিখছি, এই জটিল যোগে এ ক্যাটন অংশও নেই, অ্যানায়ন অংশও নেই। তাহলে আগে আমাদের দেখতে হবে যে জটিল যৌগে ধাতু পরমাণু আয়ন আছে, সেটা ক্যাটন অংশে আছে না অ্যানায়ন অংশে আছে না প্রশম অংশে আছে, সেটা আগে দেখে নিতে হবে। আর যে কোনো যৌগে, জটিল যৌগে নামকরণের সময় ক্যাটন অংশ আগে লিখতে হয়, তারপর অ্যানায়ন অংশ। তাহলে আমরা শিখলাম এখানে যেমন পটাশিয়াম আয়ন আগে আছে, তাহলে আগে এটা আগে লিখব। এটার ক্ষেত্রে এই অংশটি ক্যাটন অংশে আছে, আগে এটা নামকরণ লিখব, তারপরে এটা। আর এটা প্রথমে এইগুলো যেভাবে নির্ণয় করে ওটা ওই সেইভাবেই শুধু নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা তাহলে ক্যাটন অংশ আয়ন অংশ আগ করলাম। এবার জটিল অংশে আগে লিগ্যান্ডের নামকরণ করতে হয়, তারপরে ধাতু পরমাণু বা ধাতব আয়ন এগুলোকে নাম লিখতে হয় এদের। এখানে লিগ্যান্ড যদি একটি থাকে তাহলে শুধু মনো বা ডাই এইসব লেখার দরকার নেই। যদি দুটো থাকে বাই লিখবে, ডাই লিখবে ডাই, তিনটা থাকলে ট্রাই লিখবে, চারটা থাকলে টেট্রা লিখবে, আর এখানে যেমন ছটা আছে হেক্সা লিখবে লিগ্যান্ডের। যদি লিগ্যান্ডের নামের মধ্যেই যদি ডাই ট্রাই এইসব শব্দগুলি থাকে, তাহলে তখন লিখবে 20, দুটো থাকলে 20, যেমন ইএন। ধরো এই যৌগটা আছে, এখানে তিনটে বাইডেন্টের লিগ্যান্ড আছে, অর্থাৎ ইথিলিন ডাইঅ্যামিন। ইএন মানে হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন। এই যে ডাই শব্দটা আছে, তাহলে যেসব লিগ্যান্ডের মধ্যে নামের মধ্যে ডাই ট্রাইগুলো থাকবে, তাহলে তারা যদি একাধিক থাকে সেই অনুযায়ী নামকরণটা করতে হবে। যেমন এখানে তিনটে আছে, তাহলে ট্রিস লিখব। দুটো থাকলে 20 ট্রিস, তিনটে থাকলে ট্রিস, চারটা থাকলে টেট্রাকিস, পেন্টাকিস, এইভাবে ওয়ার্ডগুলো আসবে। ছটা থাকলে হেক্সাকিস। যেমন এখানে থাকবে ট্রিস, তারপরে ব্র্যাকেট দিয়ে ইথিলিন ডাইঅ্যামিন লিখতে হবে, ইথিলিন ডাইঅ্যামিন, এইরকম ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে। আবার ইথিলিন ডাইঅ্যামিনটাকে আইপিসিন অনুসারেও লেখা যায়, ইথেন 1,2 ডাইঅ্যামিন এভাবেও লেখা যায়। তো সাধারণভাবে এইভাবে লেখে। তাহলে জটিল আয়নে সে ক্যাটায়ন হোক, অ্যানায়ন হোক বা প্রশম হোক, আগে লিগ্যান্ডের নামগুলো লিখতে হবে। লিগ্যান্ডগুলি যদি একাধিক হয়, ধরো এরকম আছে, এই একটা জটিল যৌগ আছে, মনে করো এখানে 2 রকম লিগ্যান্ড আছে, ক্লোরাইড আয়ন, অ্যামোনিয়া। তাহলে এদের নামের ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষরটিকে কনসিডার করতে হবে। যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে বলা হয় অ্যামিন, অ্যামোনিয়ার ক্ষেত্রে বলা হয় অ্যামিন এ। ক্লোরাইড আয়ন, ক্লোরাইডের ক্ষেত্রে সি আসবে। তাহলে আমরা একে প্রেফার দিব আগে, অ্যামিন আগে, তাহলে এখানে আসবে ট্রাইঅ্যামিন, তারপরে আসবে ট্রাইক্লোরিডো।
তাহলে লিগ্যান্ডগুলো যদি একাধিক থাকে তাদের নামের ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণটাই বিবেচনা করতে হবে। আর যদি একাধিক লিগ্যান্ডের মধ্যে যদি নামের প্রথম অক্ষরটা সেম হয়ে যায় তাহলে দ্বিতীয় অক্ষরটাকে বিবেচনা করতে হবে। এবার ধাতুর জারণ সংখ্যা, ধাতুর পরমাণুর বা আয়ন জারণ সংখ্যা এটা জানতে হবে। নামকরণে এটা তোমাদের জানতে হবে। এর আগের ক্লাসগুলোতে আমি কিন্তু জারণ সংখ্যা নির্ণয় করেছি, তাও আরেকটু আমি শিখিয়ে দিচ্ছি। ধরো পটাশিয়াম ফেরোসায়ানাইড আছে, এর জারণ সংখ্যা কত হবে আমাদের জানা নেই, ধরে নিলাম এক্স। তাহলে 4 × +1, পটাশিয়াম আয়নের জারণ সংখ্যা +1 হয় সবসময়, এক্স। আয়রনের জারণ সংখ্যা এক্স। 6 × -1, প্রত্যেকটা সায়ানাইড মূলক -1 আঘাত, তাহলে = 0। তাহলে x = +2। তাহলে ধাতুর জারণ সংখ্যা আমাদের এখানে +2 বেরোলো, এটা আমাদের রোমান অক্ষরে লিখতে হবে। ধাতুর নামের পাশে এই জারণ সংখ্যাটা লিখতে হবে। ধরো এখানে যদি লিখবো আয়রন, ধাতুর নাম লিখলাম, তারপর রোমান অক্ষরে জারণ সংখ্যাটা লিখলাম। এবার ধাতুর নামটা কিভাবে লিখবো, এখানে আমি আয়রন লিখবো না ফেরেট লিখবো? যদি এখানে দেখো এটা ক্যাটায়ন অংশ আছে, এটা অ্যানায়ন অংশ, অ্যানায়ন অংশে আয়রন আছে, তাহলে অ্যানায়ন অংশে আয়রন থাকলে এট, নামের শেষে এট যোগ করবে, ফেরেট। এখানে হবে ফেরেট, তারপরে জারণ সংখ্যাটা লিখবে ফেরেট এট। আবার এরকম যদি থাকে সিও, ধরো এরকম একটা যৌগ আছে, তাহলে কোবাল্টের জারণ সংখ্যা এখানে +3, এবং এটা এই জটিল অংশটা যে ক্যাটায়ন অংশে আছে, এই জটিল আয়নটা হচ্ছে ক্যাটায়নের, অর্থাৎ এটা পজিটিভ, এটা নেগেটিভ আছে। তাহলে এখানে ধাতব পরমাণু বা আয়নটি আছে ক্যাটায়ন অংশে, সেজন্য এই ধাতুর নামটাই লিখতে হবে, এখানে কোবাল্ট। তারপরে জারণ সংখ্যাটা লিখবে রোমান অক্ষরে। আর যদি এটা যদি অ্যানায়ন অংশে থাকতো তাহলে লিখবে কোবাল্টেট, তারপরে জারণ সংখ্যা লেখার পর, এইটার যেমন লেখার পর তারপরে লিখবে এই সরল আয়নটা লিখবে। এইটা সরল আয়ন 3টে আছে, কিন্তু 3টা লিখতে হবে না, একটাই লিখতে হবে, ক্লোরাইড। কোবাল্ট 3 ক্লোরাইড পড়বে, এটা ক্লোরাইড। যেমন এখানে পটাশিয়াম, কটা পটাশিয়াম, এখানে 4টা আছে, 4টা লিখতে হয় না, শুধু পটাশিয়াম লিখতে হয়। এটা এইগুলো পজিটিভ আর নেগেটিভ সবসময় সমান থাকে, আধানের পরিমাণ মোট সমান থাকে। এবার লিগ্যান্ডের নামকরণগুলো কিভাবে হবে? লিগ্যান্ডের নামকরণগুলো, লিগ্যান্ড যেমন ক্লোরাইড, এখানে লিখতে হবে ক্লোরিডো, ইডো, আইড থাকলে ইডো যোগ করবে, আইড। ক্লোরাইড IDE, এইখানে হবে ক্লোরিডো, ক্লোরিডো, ইডো যোগ করতে হবে। CN-, সায়ানাইড, সায়ানাইড, তাহলে আমরা লিখবো সায়ানিডো, ইডো যোগ করবো, সায়ানিডো, ইডো। আইড থাকলে ইডো যোগ করবো, ব্রোমিন থাকলে ব্রোমাইড আয়ন থাকলে ব্রোমিডো,
লিগ্যান্ড। তাহলে আমরা এটা শিখলাম অ্যানায়নিক লিগ্যান্ড, অ্যানায়ন লিগ্যান্ড। এবার হচ্ছে প্রশম লিগ্যান্ড, নিউট্রাল লিগ্যান্ডগুলো, যেমন অ্যামোনিয়া, এটাকে লিখতে অ্যামিন। ওয়াটার, অ্যাকোয়া লিখতে হবে, অ্যাকোয়া। এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে। NH3, অ্যামোনিয়াটাকে লিখতে হবে অ্যামিন, আর ওয়াটারকে লিখতে হবে অ্যাকোয়া। ক্যাটায়নিক লিগ্যান্ড আছে, এরকম অনেক নামও করেছে, যেমন মিথাইলামিন, এটা লিখতে হবে মিথাইলামিন। EN, প্রশম লিগ্যান্ড, ইথিলিন ডাইঅ্যামিন। এবার হচ্ছে ক্যাটায়নিক লিগ্যান্ড, ক্যাটায়নিক লিগ্যান্ড। ক্যাটায়নিক লিগ্যান্ডগুলো NO+, এটাকে বলবে নাইট্রোসোনিয়াম আয়ন, অ্যাকচুয়ালি নাইট্রোসোনিয়াম, ইয়াম মানে পজিটিভ, নাইট্রোসোনিয়াম। NH2, NH3+, এটা নাম হবে হাইড্রাজিনিয়াম, হাইড্রাজিনিয়াম। NO2+, নাইট্রোনিয়াম, তবে লিগ্যান্ডের নামকরণের সময় এইভাবে করে লিখতে হবে। অ্যানায়ন হলে এরকম কিছু কিছু লিগ্যান্ড আছে, যেমন আরও কিছু মনে রাখতে, যেমন NH2, এটা অ্যামাইড, NH2-, অ্যামাইড, এটা NH2- অ্যামাইড। তাহলে এটাকে আইড আছে, তাহলে অ্যামিডো করতে হবে, এটাকে লিখতে হবে অ্যামিডো। NH2-, ইমিডো, ইমাইডকে বলবে ইমিডো। OH-, হাইড্রক্সো করতে হবে। তাহলে মোটামুটি লিগ্যান্ডের আমরা যখন নমেনক্লেচারে এগুলো লিখবো, তাহলে এইভাবে করে নামগুলো লিখব। তোমাদের বইয়ের মধ্যে যে লিগ্যান্ডগুলো আছে অনেক কটা নাম আছে, প্রত্যেকটার নাম কিন্তু মোটামুটি একটু ভালো করে জেনে রাখতে হবে তোমাদের। আচ্ছা, আরও লিগ্যান্ড থাকে, যেমন মনে করো ব্রিজ লিগ্যান্ড। ব্রিজ লিগ্যান্ডের ক্ষেত্রে ধরো ব্রিজ লিগ্যান্ড NH, এটা ব্রিজ লিগ্যান্ড হিসেবে ব্যবহার হয়। ব্রিজ লিগ্যান্ড তখন নামের আগে মিউ ওয়ার্ডটা ইউজ করবে। ব্রিজ লিগ্যান্ডটা নামের নামকরণের আগে মিউ শব্দ ইউজ করবে, মিউ। আলোক সক্রিয় যদি হয় যৌগটি, তাহলে প্লাস বা মাইনাস এগুলো ইউজ করা দরকার আছে, আলোক সক্রিয় যদি হয়। এবং জিওমেট্রিক্যাল আইসোমার যদি হয়, জিওমেট্রিক্যাল, তার জন্য সিস বা ট্রান্স, এই নামগুলো ইউজ করতে হবে, সিস বা ট্রান্স। আমরা একটার পর একটা আসবো কীভাবে নমেনক্লেচারগুলো আমরা করতে হয়। আচ্ছা, আমরা একটা করে আসি। 1 নম্বর সবচেয়ে সরলতম, যেটা তোমরা সবসময় জানো যে যৌগটি, সেই যৌগটি আমরা আগে লিখব। তাহলে আমরা প্রথমে বলেছি যে ক্যাটায়ন অংশ, অ্যানোন অংশ দুটো আগে দেখতে হবে। যেমন এখানে পটাশিয়াম ক্যাটায়ন অংশ, এটা জটিল অংশ না, এটা সরল আয়ন, জটিল অংশ এখানে। তাহলে পটাশিয়ামের আগে আমরা পটাশিয়াম লিখব।
এটা জটিল অংশ, এখানে নামকরণের সময় কোনো গ্যাপ থাকবে না, কিন্তু ক্যাটায়ন আয়ন অংশ যখনই লিখতে যাব তখন একটু গ্যাপ দিতে হবে। তাহলে এই জায়গাটাকে আমরা নামকরণ করবো, এই জটিল অংশটিকে। তাহলে এই অংশ নামকরণের সময় লিগ্যান্ডের আগে নামকরণ করতে হয়। এখানে আছে সায়ানাইড, 6টি আছে, তাহলে আমরা লিখব হেক্সাসায়ানিডো, হেক্সাসায়ানিডো, সায়ানিডো, সায়ানাইডকে সায়ানিডো করতে। এবার আয়রন, এই আয়রন অংশে কোন অংশে আছে? অ্যানন অংশে আছে, সেজন্য আয়রনের নামের শেষে এট যোগ করতে হবে। এটা ল্যাটিন ওয়ার্ডে যাচ্ছে, ফেরেট, ফেরেট ল্যাটিন ওয়ার্ডে, কিন্তু এটা ফেরেট। আর এটাতে জারণ সংখ্যা 2 আছে, এই জারণ সংখ্যা না জানলে এক্স ধরে ক্যালকুলেট করতে হবে, তোমাদের রোমান অক্ষরে লিখতে হবে। এই তাহলে পটাশিয়াম হেক্সাসায়ানিডো ফেরেট 2। এই আরেকটি জটিল, এইখানে এই জটিল অংশটি ধনাত্মক অংশে আছে, ধাতব আয়নটি জটিল অংশের। তাহলে আগে আমাদের এই জটিল অংশে নামকরণের সময় ধাতুর নামের আগে লেখার আগে এই লিগ্যান্ডগুলো আগে লিখতে হয়, নাম। এখানে 2 রকম লিগ্যান্ড, একটা ব্রোমাইড, একটা অ্যামোনিয়া। তা ব্রোমাইডের বি আর অ্যামোনিয়ার এ, তাহলে এটা আগে লিখতে হবে এ। তাহলে কটা আছে? 5টা। তাহলে পেন্টামিন, পেন্টামিন 5টা হলো। ব্রোমিডো, পেন্টামিন ব্রোমিডো। কোবাল্ট, এখানে ধাতুর নামটাই পড়বে যেহেতু এটা ক্যাটায়নিক কমপ্লেক্স, কোবাল্ট। তারপর রোমান অক্ষরে জারণ সঙ্গে লিখতে হবে। এখানে -1 -2 +3 আছে। তারপরে সরল আয়নটা আছে সালফেট, এই নামকরণে এইটুকু অংশ একটা এর মধ্যে পড়বে, কোনো গ্যাপ পড়বে না। এইখানে গ্যাপটা পড়বে, এই জায়গাটাতে গ্যাপ পড়বে, সালফেট। 3 নম্বর PTCl2 অ্যামোনিয়া। দেখো এই জটিল যৌগটি ক্যাটায়নও না, অ্যানায়ন অংশও না, কারণ এর সরল আয়ন নেই। তাহলে লিগ্যান্ডের আমাকে নামকরণ করতে হবে, অ্যামোনিয়ার এ আর ক্লোরিনের সি। তাহলে এটা আগে নামকরণ করবে। তাহলে আমরা লিখব ডাইঅ্যামিন, ডাইক্লোরিডো, প্লাটিনাম। এবার অক্সিডেশন নাম্বার লিখতে হবে, এখানে 2, ডাইঅ্যামিন, ডাইক্লোরিডো, প্লাটিনাম 2। এইগুলো আমরা শিখলাম। এরপর আরও কয়েকটা আমরা নামকরণ শিখব। যেমন মনে করো তোমরা ক্লাস 11-এ আমি একটা বিক্রিয়া দেখাচ্ছি, সালফাইডমূলক শনাক্তকরণ। এটা 9-10-এও পড়েছো, সেই জন্য আমি এই এক্সাম্পলটা নিচ্ছি। 11-এ পড়েছো, 9-10-এও পড়েছো। সালফাইডমূলকের শনাক্তকরণ, H2S গ্যাস যেখানে ছিল। আচ্ছা, সোডিয়াম সালফাইড, এর মধ্যে সোডিয়াম নাইট্রোক্লোরাইড দিতে।
এই বিক্রিয়াটাতে এরকম ছিল। তাহলে এইটার নামকরণ আমরা করব, এটারও করবো এটা। তাহলে এখানে দেখো এই জটিল অংশটি অ্যানায়ন অংশে আছে, অর্থাৎ এটা অ্যানায়নিক কমপ্লেক্স। তাহলে আমরা লিখব সোডিয়াম যেটা সোডিয়াম নাইট্রোক্লোরাইড বলতো। তাহলে সোডিয়াম, এখানে এনও, যে এনও আছে সেটা কিন্তু +1, নাইট্রোসোনিয়াম ইয়াম। তাহলে এই জটিল অংশে আগে লিগ্যান্ডের নামকরণ লিখব। সোডিয়াম আমি এটা লিখলাম, নাইট্রোসোনিয়ামের এন, নাইট্রোজেন এন, সায়ানিডোর সি, তাহলে এটা আগে আসবে। তাহলে পেন্টা, এখানে একটু গ্যাপ দিতে হবে, পেন্টা সায়ানিডো নাইট্রোসোনিয়াম, নাইট্রোসোনিয়াম। এবার আয়রন জটিল যুগে পজিটিভ অংশে আছে, নেগেটিভ অংশে আছে, জটিল যুগে নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ। ফেরেট লিখব, জার্ম সংখ্যা কত হবে, এটা +1 × 2, এটা 1 × 5, তাহলে দেখো কত হয়, 2 × 3 থেকে তুমি 5 বাদ দাও 2, এখানে জার্ম সংখ্যা 2 আছে। তাহলে সোডিয়াম পেন্টাসায়ানিডো নাইট্রোসোনিয়াম ফেরেট 2, এটা নামকরণ। Na4 ApCN5 NOS, এনোটাকে আমরা বলেছি নাইট্রোসোনিয়াম S2-, এটাকে বলে, এটা সালফাইড আইড আছে, তাহলে সালফিডো, সালফিডো। তাহলে সোডিয়াম, এবার অ্যানায়ন, জটিল অ্যানায়ন অংশ নামকরণ সময় লিগ্যান্ডগুলো নামকরণ লিখব। তাহলে এটা হচ্ছে নাইট্রোসোনিয়াম সালফিডো সায়ানিডো, তাহলে কোনটি আগে আসবে, এটা এস, এটা এন, সি, তাহলে এটা আগে আসবে পেন্টাসায়ানিডো নাইট্রোসোনিয়াম, এরকম তো গ্যাপ নেই, এটা কন্টিনিউশন আছে, নাইট্রোসোনিয়াম পেন্টাসায়ানিডো নাইট্রোসোনিয়াম। তারপরে সালফিডো, সালফিডো ফেরেট, এবার জার্ম সংখ্যা লিখতে হবে, এটা -2 +1 -1 × 5 +1 × 4, তাহলে কত হলো 4 আর 5, ধরে নাও x, এখানে ক্যালকুলেট করে নাও, 4 + x -5 যোগ +1 -2 = 0, তাহলে x = 2 +2, তাহলে জার্ম সংখ্যা রোমান অক্ষরে লেখো 2। তাহলে আমাদের দাঁড়ালো সোডিয়াম, সোডিয়াম পেন্টাসায়ানিডো নাইট্রোসোনিয়াম সালফিডো ফেরেট 2, এইভাবে করে তোমাদের নামকরণ লিখতে হবে।
আর এক রকম জটিল যৌগ লিখলাম, আমরা এতক্ষণ এইটুকু অংশ শিখেছি। অতিরিক্ত 2 অণু জল আছে, এগুলোর ক্ষেত্রে কীভাবে নামকরণ করব? এইটুকু অংশ যেইভাবে নামকরণ আমরা শিখলাম সেইভাবেই নামকরণ করতে হবে। তাহলে এটা ক্যাটায়ন অংশে আছে, আগে লিগ্যান্ডের নামকরণ লেখো, অ্যামোনিয়ার A, ক্লোরাইডের C, তাহলে এটা আগে লিখবো আমরা, পেন্টা অ্যামিন ক্লোরিডো, পেন্টামিন ক্লোরিডো কোবাল্ট 3, যার সঙ্গে এখানে 3 আছে, ক্লোরাইড। তারপরে লিখবো ডাইহাইড্রেট, জল অণুকে এখানে হাইড্রেট বলতে হবে, ডাইহাইড্রেট। তাহলে কী দাঁড়ালো? পেন্টামিন ক্লোরিডো কোবাল্ট ক্লোরাইড, কোবাল্ট 3 ক্লোরাইড ডাইহাইড্রেট। তাহলে এইভাবে করে নামকরণ লিখতে হবে। আরেকটা অ্যানায়নিক জটিল যোগ লিখছি, এটা বাইডেন্টের লিগ্যান্ড। তাহলে আমরা এখানে ট্রাই লিখব, 20 30 কাদের ক্ষেত্রে লেখা হয়? যাদের কিন্তু লিগ্যান্ডের মধ্যে নামের মধ্যেই ট্রাই এগুলো থাকবে। অক্সালেট, অক্সালেট, এটাকে যখন লিখবো তখন অক্সালেটও লিখবো, এটো। যেমন সালফেট থাকলে সালফেটো, অক্সালেট থাকলে অক্সালেটো, তাহলে ট্রাই অক্সালেটো। এখানে থাকবে, এটা অ্যানায়ন অংশে আছে না, এটা অ্যানায়ন অংশে আছে। তাহলে ক্রোমেট লিখবো, ট্রাই অক্সালেটো ক্রোমেট। অক্সিডেশন নাম্বার 3 আছে, আয়ন লিখব। এই যেহেতু এটা এই জটিল অংশটি আধান আছে 3-, সেই জন্য আয়ন লিখব। জটিল আয়ন হলে আয়ন লিখতে হবে। তাহলে ট্রাই অক্সালেটো ক্রোমেট 3 আয়ন। এরকম একটা যোগ আছে, নামকরণ করতে হবে। তাহলে এইখানে ডি আছে, তাহলে আমরা লিখব এই যে ডি মানে হচ্ছে আলোক সক্রিয়তা আছে কিনা, অর্থাৎ এটা লেফট হ্যান্ডেড অর রাইট হ্যান্ডেড, পজিটিভ নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে এই অংশটা হচ্ছে আলোক সক্রিয় অংশ, এইটুকু অংশ না, এইটুকু অংশ। তাহলে আমরা লিখবো এখানে পটাশিয়াম, প্লাস চিহ্ন দেব, পটাশিয়াম, তারপরে একটা প্লাস চিহ্ন পড়বে এইটার জন্য, তারপরে এইটার নামকরণ হবে ট্রাই অক্সালেটো, ট্রাই অক্সালেটো, এটা অ্যানোন অংশে আছে, ট্রাই অক্সালেটো।
ক্রোমেট ট্রাইঅক্সালেটোক্রোমেট 3 এরকম, পটাশিয়াম ট্রাইঅক্সালেটোক্রোমেট 3। তাহলে এই ডিটা এইভাবে লিখতে হবে প্লাস চিহ্ন হিসাবে আলোক সক্রিয় যৌগের ক্ষেত্রে। এবার ব্রিজিং লিগ্যান্ডের ক্ষেত্রে কিভাবে নামকরণ করতে হয় দেখো। মার্কুরি একটা জটিল যৌগ, ব্রিজিং লিগ্যান্ড O2- অক্সাইড আইড আছে, তাহলে অক্সো লিখব, NH2 অ্যামিডো লিখব, আর যদি NH থাকে ইমিডো লিখব, অ্যামিডো। তাহলে দেখো এখানে মার্কারি 2 যার সঙ্গে 2 আছে। লিগ্যান্ডের নামকরণের ক্ষেত্রে আগে এখানে দেখো এটার সাথে লিগ্যান্ড নাই, আছে ব্রিজিং লিগ্যান্ড আছে, তাহলে এইটা মেটাল আয়নের আগে নাম লিখব, তারপর জারণ সংখ্যা লিখব মার্কারি 2, তারপরে ব্রিজিং লিগ্যান্ডের আগে বলেছি মিউ এই লেটারটা লিখতে হবে, এরকম মিউ অক্সো, এটা হচ্ছে অ্যামিডো। তাহলে অক্সো আর অ্যামিডোর মধ্যে কাকে আগে লিখবো, অ্যামিডো আছে, তো মিউ অ্যামিডো, তারপর মিউ অক্সো, তারপরে এই মেটাল মার্কারি, জারণ সংখ্যা হবে 2, তারপরে আয়োডাইড, এইভাবে করে লিখতে হবে মার্কারি 2 মিউ অ্যামিডো মিউ অক্সো মার্কারি 2 আয়োডাইড। এই ব্রিজিং লিগ্যান্ড লেখার আগে মিউ শব্দটা ইউজ করতেই হবে তোমাদের। আরেকটি যৌগ নিচ্ছি, তাহলে তোমাদের আর এক প্রকার ব্রিজিং লিগ্যান্ডের আমি নামকরণ শেখাবো। এই একটা যৌগ আছে, ইমিডো আছে, এটা হাইড্রক্সো আছে, এটা নামকরণ কীভাবে করবে দেখো। এখানে কোবাল্ট, এই কোবাল্টে সাথে লিগ্যান্ড আছে, তাহলে ধাতু আমি বলেছি যে ধাতুর নাম লেখার আগে লিগ্যান্ডের নামকরণ করতে হবে। তাহলে এই লিগ্যান্ডে এটা কটা আছে, 2 আছে, ইথিলিন ডাইমিন। তাহলে আমরা লিখব 20 ইথিলিন ডায়ামিন, তারপরে ধাতু, এটা কোবাল্টিক আয়ন আছে, কোবাল্ট, অক্সিডেশন নাম্বার 3, এই যেখানে 3 পড়বে অক্সিডেশন নাম্বার। তাহলে 20 ইথিলিন ডাইমিন, তারপরে এটা ব্র্যাকেট কোবাল্ট, কারণ এটা ক্যাটায়নিক কমপ্লেক্স, ধাতুর নাম যা আছে তাই লিখব, অক্সিডেশন নাম্বার লিখব। এবার আমরা ব্রিজিং লিগ্যান্ডে যাব। এটা ইমিডো, এটা হাইড্রক্সো।
তাহলে আমরা লিখব ইমিডো, হাইড্রক্সো, তাহলে আই আর এইচ, তাহলে এইটা আগে লিখব। মিউ হাইড্রক্সো মিউ ইমিডো তারপরে আবার এই অংশ পড়েছে, তাহলে আমরা এখানে লিগ্যান্ডের নামকরণটা আগে লিখব। আবার বিষ পড়বে, ইথিলিন ডায়ামিন, ইথিলিন ডায়ামিন, বিষ ইথিলিন ডায়ামিন কোবাল্ট, অক্সিডেশন নাম্বার 3 আয়ন। এইভাবে করে নামকরণ তোমাদের শিখতে হবে। তাহলে আমরা কী লিখলাম, বিষ ইথিলিন ডায়ামিন, তারপরে এই লিগ্যান্ডগুলো ব্রিজিং লিগ্যান্ড, সেই জন্য নামের আগে মিউ দিব, মিউ হাইড্রক্সো, মিউ ইমিডো, বিষ ইথিলিন ডায়ামিন কোবাল্ট 3 আয়ন। এইভাবে করে তোমরা ব্রিজিং লিগ্যান্ডগুলো নামকরণ শিখবে। একটা ইম্পর্টেন্ট একটা যৌগ লিখছি, ধর এরকম একটা যৌগ দেওয়া হলো নামকরণ করার জন্য। তাহলে তোমাকে বলা হবে যে আয়রনের অক্সিডেশন নাম্বার কত, নাম যৌগটির নাম লেখো। লিগ্যান্ড এনো, এনো কোনো সময় নিউট্রাল হিসেবে ব্যবহার হয়, আবার কোনো সময় পজিটিভ হিসাবে। এটা নাইট্রোসিল সোনিয়াম, কতগুলো পার্টিকুলার যৌগ আছে যেখানে NO নিউট্রাল বা পজিটিভ কিনাকে জানতে হবে তোমাদের ভালো করে। এটা এখানে যেমন আয়রন +1 অক্সিডেশন নাম্বার, এটা +1, তাহলে আমরা লিখবো এখানে পেন্টা অ্যাকোয়া, জল ওয়াটারকে অ্যাকোয়া বলতে হয়, পেন্টা অ্যাকোয়া নাইট্রোসোনিয়াম, পেন্টা অ্যাকোয়া নাইট্রোসোনিয়াম, আয়রন 1 সালফেট, পেন্টা অ্যাকোয়া নাইট্রোসোনিয়াম, আয়রন 1 সালফেট। এটা কোথায় তোমরা পড়েছো? এটা নাইট্রাইট মূলকের রিং টেস্টে বা নাইট্রেট মূলকের রিং টেস্টে যখন তোমাদের জটিল যৌগের নামকরণে এরকম গঠন দিয়ে দিবে, তখন তোমাদের বুঝতে হবে এটা জিওমেট্রিক্যাল আইসোমার কিনা, গঠন থেকে বুঝতে হবে। এটা দেখো, এটা দুটো ক্লোরিন একই দিকে আছে বা দুটো অ্যামোনিয়া একই দিকে আছে, তাহলে যৌগটা হচ্ছে সিস যৌগ। এটা আগে নাম লিখে নিতে হবে, যেহেতু আমাকে একটা গঠন স্ট্রাকচার এঁকে দিয়েছে। অ্যামিন আর ক্লোরিন, তাহলে অ্যামিনটা আগে আসবে, সিস ডাইঅ্যামিন
ডাইক্লোরিডো, প্লাটিনাম। এবার জারণ সংখ্যা বসাও 2। তাহলে আমরা এটাকে সিস, যেহেতু দুটো ক্লোরিন একই দিকে আছে বা দুটো অ্যামোনিয়া একই দিকে আছে। এখানে দেখো 2 রকম আয়রন আছে, ফেরিক ফেরোসায়ানাইড বলে। লেজাইম টেস্ট এটা তোমরা শিখেছিল 11-এ। এখানে আয়রন, এখানেও আয়রন। এই আয়রন অ্যানায়ন পার্টে, এটা ক্যাটন পার্টে। তাহলে ক্যাটন পার্টে আয়রন, নামও লিখবো, নাম শুধু লিখবো আয়রন। এই জারণ সংখ্যা 3 হয়। এটা পটাশিয়াম ফেরোসায়ানাইডের মধ্যে ফেরিক ক্লোরাইড দিলে এই যৌগটি তৈরি হয়। এটা ফেরিক আয়রন 3। এবার জটিল অংশে এই লিগ্যান্ডের আগে নাম লিখবো হেক্সা সায়ানিডো ফেরেট। অক্সিডেশন নাম্বার এখানে 2। এটা ক্যাটায়নিক পার্ট, এটা অ্যানায়নিক। ক্যাটায়নে আয়রন এখানে, সেখানে গ্যাপ পড়বে। একটা অ্যাসিড দিয়েছে, অ্যাসিডের ক্ষেত্রে কীভাবে নামকরণ করবে? H4PtCl6 আছে। এটাকে অ্যাসিডের ক্ষেত্রে এই এইচটা লেখার দরকার নেই, তার বদলে নামের শেষে অ্যাসিড লিখলেই হবে। তাহলে আমরা এইটুকু নামকরণ আগে করব। তাহলে হেক্সা সায়ানিডো এই প্লাটিনাম অ্যানায়নিক পার্ট, তো প্লাটিনেট। যেহেতু এখানে প্লাটিনেট লেখা যাবে না, কারণ এখানে আমি নামকরণ করছি না, হাইড্রোজেনের কোনো নাম দিচ্ছি না, সেই জন্য এখানে হবে প্লাটিনিক অ্যাসিড, হেক্সা সায়ানিডো প্লাটিনিক। এর অক্সিডেশন নাম্বার হচ্ছে 2, অ্যাসিড। তাহলে হেক্সা সায়ানিডো প্লাটিনিক অ্যাসিড। যখনই অ্যাসিড দিবে তখন এইভাবে করে নামকরণ করবে। এই এইচ হাইড্রোজেনের নাম উল্লেখ করার প্রয়োজন নেই, শুধু অ্যাসিড লিখতে হবে এখানে। আচ্ছা, এই একটা জটিল যৌগ আছে। এখানে দেখো অক্সিজেন আছে, O2O2। তাহলে এখানে অক্সিজেন 2 রকম অক্সিজেন। একটা অক্সিজেন হচ্ছে O2- অক্সো, আর OO এটা পার অক্সো। তার মানে এই O2টা এইটা, আর এই O2টা হচ্ছে পার অক্সো। তাহলে এখানে আছে সায়ানাইডের C, একটা অক্সো আর একটা পার অক্সো। তাহলে অক্সোটা আগে আসবে, তারপরে অক্সো, তারপরে পার অক্সো। আর অ্যামিনের A, তাহলে আগে এটা নামকরণ পড়বে। তাহলে এটা নামকরণ কি হবে? আগে এইটা অ্যানায়ন পার্ট আর এটা ক্যাটায়ন। তাহলে ক্যাটায়নে পটাশিয়াম আছে, তাহলে পটাশিয়াম। একটু স্পেস দিতে হবে এখানে। অ্যামিন, দুটো CN আছে, ডাইসায়ানিডো। তারপরে আসবে আমার অক্সো, এখানে অক্সো দুটো আছে, ডাই অক্সো। একটা পার অক্সো আছে, ক্রোমেট ঋণাত্মক পার্টে আছে, ক্রোমেট। অক্সিডেশন নাম্বার এটা +1,
এটা -1 × 2, এটা হচ্ছে এটাও এটা পারঅক্সো -2 -2 একটা অক্সিজেন, অ্যামোনিয়া হচ্ছে 0, এখানে দুটো পটাশিয়াম 2, তাহলে দেখবে এটাতে 4 আসবে। তাহলে আমরা কি লিখলাম? পটাশিয়াম অ্যামিন ডাইসায়ানিডো ডাইঅক্সো পারঅক্সো ক্রোমেট 4। আচ্ছা, এবার আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এর কমন যৌগ তোমাদের। তাহলে এইটুকু অংশ হচ্ছে জটিল অংশ। তাহলে আগে লিথিয়াম, এই ক্যাটায়ন অংশের নাম লিখবো আগে। লিথিয়াম এইচটা এখানে হাইড্রিডো, H- হিসাবে হাইড্রিডো, তাহলে টেট্রা হাইড্রিডো, অ্যালুমিনিয়াম অ্যালুমিনেট, এইভাবে করে নামকরণগুলো তোমাদের শিখতে হবে। এই গেল IUPAC সিস্টেমের নমেনক্লেচার। বাড়িতে তোমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে। আগামী ক্লাসে তোমাদের জটিল যুগের সমবায়তা এগুলো পড়াবো। ভালোভাবে পড়ো বাড়িতে। আজকে এই পর্যন্ত থাকলো।